ধরো তুমি কোনো কারণে একটা গুহার মধ্যে প্রবেশ করলে, সেখানে তুমি ২-৪ মিনিট সময় কাটালে, কিন্তু যখন বাইরে বেরিয়ে এলে দেখলে বাইরে টাইম কেটে গিয়েছে ২-৪ বছর। এই টাইম ডাইলেশনের কনসেপ্টের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ২০১৭ সালের মুভি টাইম ট্র্যাপ, যেটাকে আজ আমি এক্সপ্লেইন করব। তো চলো শুরু করা যাক। মুভি শুরুতেই আমরা পরিচিত হই হপার নামের এক অধ্যাপকের সঙ্গে। তাকে দেখা যায় এক জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে। আসলে ছোটবেলায় হপার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার বাবা মা তাকে সুস্থ করে তোলার আশায় এসেছিলেন এই জঙ্গলে। তারা খুঁজছিলেন এক রহস্যময় জিনিস যার নাম পোর্শন অফ হিলিং, কিন্তু সেই যাত্রা থেকে তারা আর কখনো ফিরে আসেননি। তাহলে পোর্শন অফ হিলিং আসলে কি? মুভিতে এটা দেখানো হয়েছে এক ধরনের তরল পদার্থ হিসেবে, যার মাধ্যমে শুধু আহত প্রাণীই নয়, এমনকি মৃত মানুষও জীবিত হয়ে উঠতে পারে। এখন গল্পে ফিরে আসি। হপার তার বাবা মায়ের কথা মনে করে আবার ফিরে আসে সেই জঙ্গলে, আর সেখানেই সে আবিষ্কার করে এক রহস্যময় গুহা। বাড়িতে ফিরে সে গুহা অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেয়। তারপর তার ছাত্রদের জানায় যে সে একটি কেইভ এক্সপ্লোরেশনে যাচ্ছে। ছাত্ররা তার সঙ্গে যেতে চাইলেও হপার সাফ জানিয়ে দেয়, না আমার প্রিয় ছাত্ররা, এটা আমার একার মিশন। হপার যখন গুহার কাছে পৌঁছায়, সে আবিষ্কার করে গুহাটির আরেকটি প্রবেশ পথ। সেখান থেকে সে দেখতে পায় এক ব্যক্তি কারো দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, লোকটা একদম স্থির, কোনো নড়াচড়া নেই, যেন টাইম সেখানে একেবারে জমে গেছে। আসলে পেছনে রয়েছে এক অদ্ভুত বৈজ্ঞানিক রহস্য। গুহার ভেতরে টাইম বাইরের তুলনায় অনেক ধীরে চলে, তাই বাইরে থেকে দেখলে মনে হয় গুহার ভেতরের দৃশ্যগুলো যেন এক ফ্রেমে আটকে আছে, ফ্রিজ হয়ে আছে। হপার এরপর সাহস করে গুহার ভেতরে ঢুকে পড়ে। তখনই বাইরের আলো ফ্লিকার করতে শুরু করে, কিন্তু হপার সেটা উপেক্ষা করে এক্স গার্লফ্রেন্ডের মতোই আরো গভীরে এগিয়ে যায়। আসলে বাইরের টাইম এত দ্রুত কেটে যাচ্ছিল যে রাত দিন কয়েক সেকেন্ডেই পাল্টে যাচ্ছিল। সেই কারণেই বাইরের আলো ফ্ল্যাশিং বা ফ্লিকার করছিল। কিছুটা এগোনোর পর হঠাৎই সেই বন্দুকধারী লোকটা নড়তে শুরু করে। হপার বুঝতে পারে টাইম তার নিজের গতিতে ফিরে আসছে। সে তাড়াতাড়ি গুহা থেকে বেরিয়ে আসে, আর বাইরে এসে যা দেখে তাতে সে স্তব্ধ। চারপাশের পরিবেশ একেবারে বদলে গেছে। এখন রাত নেমে এসেছে, তার গাড়িটাও নেই, এমনকি আশেপাশের গাছপালাও পাল্টে গেছে। আসলে তার অজান্তেই বাইরে কেটে গেছে কয়েকটা বছর। হপার গুহায় অনুসন্ধানে গিয়ে অনেকদিন পরেও যখন সে ফিরে আসে না, তখন তার দুই ছাত্র জ্যাকি আর টেইলর তাকে খুঁজতে শুরু করে। তারা বন্ধুদের নিয়ে একটা ছোট দল তৈরি করে, যেখানে সদস্য ছিল 5 জন: জ্যাকি, টেইলর, কিরার ছোট বোন ভিপস, আর এক ছোট্ট কিন্তু উৎসাহী ছেলে ফার্বি। তারা গুহার কাছে এসে একটা পরিকল্পনা করে। সিদ্ধান্ত হয় ফার্বিকে বাইরে রাখা হবে একটা ওয়াকিটকি দিয়ে, যাতে কোনো বিপদে সে সাহায্য চাইতে পারে। পরিকল্পনা অনুযায়ী ফার্বিকে বাইরে রেখে বাকি 4 জন গুহার ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢোকার কিছুক্ষণের মধ্যেই তারা হঠাৎ করে চিৎকারের শব্দ শুনতে পায়। ভয় পেয়ে তারা তাড়াতাড়ি করে বাইরে বেরোতে চেষ্টা করে, কিন্তু কি তারা দেখে উপর থেকে তাদের ঝুলন্ত দড়ি কেটে ফেলা হয়েছে, যার ফলে তারা গুহার ভেতরেই আটকে পড়ে। প্রথমে তারা ভাবে হয়তো ফার্বি মজা করছে, তাই ওয়াকিটকিতে তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু অন্য পাশ থেকে শোনা যায় এক অচেনা কণ্ঠস্বর, হেল্প মি, হেল্প মি। টেইলর চমকে ওঠে, কারণ আওয়াজে তার নাম শোনা যায়। সে ভাবে এটা নিশ্চয় ফার্বি, কিন্তু বাকিরা বিশ্বাস করে না, কারণ গলার শটটা ফার্বির মতো নয়। তাহলে আসল ঘটনা কি? আসলে গুহার ভিতরে সময় চলে একরকম আর বাইরে অন্যরকম। তারা গুহার মধ্যে মাত্র 1-2 সেকেন্ড থাকলেও বাইরের ফার্বি কাটিয়ে ফেলে 1 রাত 2 দিন। তারপর সে নিজের উদ্যোগে অন্য একটা পথ ধরে গুহার মধ্যে ঢোকার চেষ্টা করে, কিন্তু সেই পথেও তার দড়িকেও কেটে দেয়। ফলে সে নিচে পড়ে যায় এবং গুরুতর আহত হয়, প্রায় অচেতন অবস্থায়। ঠিক তখনই ফার্বি ওয়াকিটকিতে বলতে থাকে, হেল্প মি, কোয়াট। কিন্তু অনেক ওপরে পড়ে যাওয়ার কারণে তার গলার স্বর বদলে যায়, যার ফলে কেউ তাকে চিনতে পারে না। এরপর তার কাছে পৌঁছানোর আগেই গুহায় আসে কিছু আদিম মানুষের মতো দেখতে হিংস্র চরিত্র, যারা ফার্বিকে মেরে ফেলে। সম্ভবত তারা বহু আগেই এই গুহায় ঢুকেছিল এবং বাইরের সময় স্রোতে আটকে গেছে। এরপর ফার্বির ক্যামেরা থেকে টেইলর আর তার দল জানতে পারে গুহার ভিতরে আর বাইরের সময় একেবারে ভিন্নভাবে চলে, কিন্তু সময় পার্থক্যটা কতটা ভয়াবহ সেটা তারা তখনও বুঝতে পারেনি। তাই কিরা সিদ্ধান্ত নেয় সে গুহা বেয়ে উপরে উঠে বাইরে গিয়ে দেখে আসবে কতটা সময় কেটে গেছে। সে যখন বাইরে পৌঁছায়, দেখে চারপাশে কিছুই আর আগের মতো নেই। গাছপালা, বন জঙ্গল সব উধাও। আকাশে ভাসছে এক বিশাল অচেনা কিছু, একটা স্পেস স্টেশনের মতো। অবশেষে সে বুঝতে পারে অনেক বছর কেটে গেছে এবং পৃথিবী এখন আর মানুষের বাসযোগ্য নেই। আর যে কজন মানুষ এখনো বেঁচে আছে তারা স্থানান্তরিত হয়েছে ওই আকাশে ভেসে থাকা স্পেস স্টেশনে। কিরা যখন গুহায় ফিরে আসে এবং তাদের এই সত্যি কথা জানায়, তখন কেউ তা বিশ্বাস করতে চায় না, কারণ তাদের মনে হয় কিরা তো বাইরে গিয়ে 1 সেকেন্ডেই ফিরে এসেছে। তখন কিরা তাদের দেখায় তার মোবাইলে তোলা ভিডিওটা দেখার পর সবাই বুঝতে পারে তারা আসলে এক বিশাল ঝামেলার মধ্যে পড়ে গেছে।
অথবা সহজভাবে বললে তাদের এল লেগে গেছে। তখনই গুহার ওপরে ভেসে আসে এক ভবিষ্যৎ প্রযুক্তির মই। সেই মই বেয়ে নামতে দেখা যায় প্রায় 8 ফুট লম্বা এক ফিউচার হিউম্যানকে, যার রূপ রহস্য একেবারেই অচেনা। কিন্তু সে নামতেই গুহায় থাকা আদিম মানুষেরা তার ওপর ঝাঁপিয়ে পড়ে, আচমকা হামলা চালায়। টেইলর ও তার টিম কিছুই বুঝে ওঠার আগেই তারা আতঙ্কে দৌড়াতে শুরু করে। কিছু দূর গিয়ে তারা খুঁজে পায় হপার এর বাবা মায়ের মৃতদেহ। সম্ভবত বহু বছর আগে এই বনমানুষেরা তাদের হত্যা করেছিল। এরপর হঠাৎই সেই আদিম মানুষগুলো টেইলরের ওপর আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। কিরা এই ঘটনার পর প্রচণ্ডভাবে ভেঙে পড়ে, কিন্তু টেনশন নেওয়ার দরকার নেই, কারণ একদম শুরুতেই আমরা বলেছিলাম গুহার মধ্যে রয়েছে পোশান অফ হিলিং নামের এক জাদুকরী জলাশয়, যার মাধ্যমে মৃত প্রাণীকেও জীবিত করা যায়। ঠিক তখনই সেই ফিউচার হিউম্যান আবার হাজির হয় এবং টেইলরের নিথর দেহটিকে নিয়ে গিয়ে ডুবিয়ে দেয় সেই পোশানের জলে। কিছুক্ষণ পর টেইলর ফিরে আসে জীবনে, কিন্তু তখন আবার আদিম মানুষগুলো ফিরে এসে হামলা চালায় সেই ফিউচার হিউম্যানের ওপর এবং এবার সফলভাবে তাকে হত্যা করে। মারা যাওয়ার আগেই ফিউচার হিউম্যান একটি 3D ভিডিও চালিয়ে দিয়ে যায়। সেই ভিডিওতে টেইলররা জানতে পারে পৃথিবী এখন আর মানুষের বাসযোগ্য নয়। কয়েক শতাব্দী ধরে কিছু ধনী মানুষ স্থানান্তরিত হয়েছে মহাকাশে, একটা বিশাল স্পেস স্টেশনে, যেখানে এখন মানবজাতির শেষ কিছু অস্তিত্ব টিকে আছে। এই ঘটনার পর টেইলররা গুহার আরো গভীরে প্রবেশ করে এবং সেখানে খুঁজে পায় এক অদ্ভুত এলাকা যেখানে সময় আরো ধীরে চলে। তারা তখন ফিউচার হিউম্যানের ফেলে যাওয়া সেই ফিউচারিস্টিক মই ব্যবহার করে গুহা থেকে বেরোবার চেষ্টা করে। এবার গুহার মুখে খোলে একটি পোর্টাল, যার ওপাশে রয়েছে জল ভরা এক রহস্যময় দুনিয়া। ঠিক সেই মুহূর্তে কিরা ওপরে উঠতে গেলে হঠাৎ এক লম্বা আঙুলওয়ালা হাত তাকে ধরে ওপরে টেনে নিয়ে যায়। সবাই চমকে যায় এই দৃশ্য দেখে। এরপর এক এক করে বাকিরাও সেই পোর্টালের মধ্য দিয়ে উপরে উঠে যেতে থাকে। এরপর আমাদের দেখা হয় কিরার দৃষ্টিভঙ্গিতে, যেখানে দেখা যায় যিনি তাকে টেনে এনেছিলেন তিনি আসলে আরেকজন ফিউচার হিউম্যান। তবে বহু বছর মহাকাশে বসবাসের কারণে তার শরীরের গঠন আর মানুষের মতো নেই, আরো দীর্ঘ, আরো ভিন্ন। এই ফিউচার হিউম্যান কিরাকে সাহায্য করে এবং তার উন্নত প্রযুক্তি ব্যবহার করে কিরা তার বন্ধুদের গুহা থেকে বের করে আনে। আসলে বাইরের পৃথিবীতে তখন বহু বছর কেটে গেছে। গুহার ভেতরে সময় যতই ধীরে চলুক, বাইরের সময় বয়ে চলেছে বিরামহীন গতিতে। কিরা মহাকাশে বহু সময় কাটিয়ে ফিরে এসেছে তাদের উদ্ধার করতে। শেষমেশ সবাই পৌঁছে যায় সেই বিশাল স্পেস স্টেশনে, যেটাকে তারা একসময় নিচ থেকে আকাশে ভাসতে দেখেছিল। আর সেখানেই শেষ হয় মুভিটির অসাধারণ যাত্রা। তো এবার আসা যাক কিছু না বলা প্রশ্ন আর আমার ব্যক্তিগত মতামতের দিকে। প্রশ্ন 1, গুহার ভেতরে টাইম এত ধীরে চলে কেন? মুভিটা এটা সরাসরি উত্তর দেয় না, তবে আন্দাজ করা যায় গুহার ভেতরের ফাউন্টেন অফ ইউথের মতো রহস্যময় জায়গার কারণেই টাইম ডাইলেশনের এই অদ্ভুত ঘটনা ঘটছে। আর মুভিটি কেমন লাগলো? আইডিয়াটা দারুণ। টাইম ডাইলেশন, ফিউচার হিউম্যান, স্পেস স্টেশন সব মিলিয়ে একটা ইউনিক কনসেপ্ট। তবে অ্যাক্টিং আর সিজিআই খুব একটা ইমপ্রেসিভ লাগেনি। তবুও কনসেপ্টের জন্য মুভিটা একবার দেখা যেতেই পারে।